আমার মার লাস্টের জানাজা হয়নি, ঢুকতেও দেওয়া হয়নি, তখন সেই মুহূর্তে আমাকে পুলিশ গ্রেফতার করছে, আমি অন্য রাস্তা দিয়ে চলে যাই। বুকটা ফেটে যায় অসহনীয় যন্ত্রণায় যখন নিজের মায়ের জানাজায় দাঁড়িয়ে তাকে শেষ বিদায় জানানোর অধিকার থেকেও বঞ্চিত হতে হয় একজন সন্তানকে, তাও শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে। মৃত্যুর পর মায়ের শেষ ইচ্ছা ছিল তার কর্মস্থলে জানাজা হোক, কিন্তু আওয়ামী লীগের তৎকালীন প্রশাসক তা হতে দিলেন না। জানিয়ে দিলেন জানাজা নয়, এটি বিএনপির সমাবেশ হয়ে যাবে। এমন নিষ্ঠুরতার কি জবাব আছে? শুধু মামলার হুলিয়া আর রাজনৈতিক প্রতিহিংসা ছিল কারণ, যে কারণে লাশটাও বাসায় নিতে পারেননি, কারণ ছেলে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি হাসপাতাল থেকে আমার মাকে, আমার মারা যাওয়ার পরে কিন্তু আমার মার লাশটা আমার বাসায় নিয়ে আসতে পারিনি, ওখানে পুলিশ এসে হাজির হবে। আমার মার যেখানে তার আমি রাজনীতি করি বলে আমার পরিবার সাফারও রয়েছে। আরেকটা উদাহরণ হচ্ছে, আমার মা একটা ফাউন্ডার টিচার ছিলেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে তৎকালীন প্রশাসককে বলা হয়েছিল যে আমার মার শেষ ইচ্ছা তার প্রতিষ্ঠানে শেষ একটি জানাজা অনুষ্ঠিত হবে। আমার মার নিজের ওসিয়ত করা ছিল, নিজে বলেছেন, নিজের মুখ দিয়ে বলেছেন শেষ ইচ্ছা। সেখানে তৎকালীন প্রশাসক ছিলেন আওয়ামী লীগের, জানেন তো, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে ম্যাসাকার করে ফেলেছে। সেখানেও কিন্তু আপনি দেখেছেন আওয়ামী লীগের নেতারা বসেছে যারা প্রতিষ্ঠান পরিচালনার কোনো বিধিমালা তারা জানেন না। তারপরে আমাকে সেখানে বলা হয়েছে যে এটা যদি এখানে জানাজা হয় তাহলে সেখানে বিএনপির জমায়েত হবে, বিএনপির জানাজা হয়ে যাবে, বিএনপির সমাবেশ হয়ে যাবে। কতটুকু নিকৃষ্ট হতে পারে মানুষের মন মানসিকতা আপনি বুঝতে পারেন। এই ঘটনার সাক্ষী কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক নেতা এবং বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সিনিয়র সদস্য ইমরান খান ইমন। ছাত্র জীবন থেকেই রাজনীতিতে পথ চলা, কিন্তু বিনিময়ে পেলেন মায়ের শেষ ইচ্ছাটাও অপূর্ণতার গল্প। আমার মাও এটা সাফারার হয়েছেন। আমার সাথে যখন সাক্ষাৎ করতে গিয়েছেন, সাধারণপুর থানা ছিলাম, তাকে সাক্ষাৎ করতে দেয়নি। আমার মা একজন টিচার ছিলেন, ফাউন্ডার টিচার মডেল স্কুল অ্যান্ড কলেজে। তিনি শিক্ষক গড়ার, মানুষ গড়ার কারিগর শিক্ষক ছিলেন। তাকে পর্যন্ত আমার সাথে দেখা তো দূরের কথা, তার সাথে সৌজন্য বোধটুকু এই পুলিশ প্রশাসন করেননি। তাকে মানে একেবারে নাজেহাল অবস্থায় আমার মরহুম মাকে বের করে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে আমাকে নির্যাতন করা হয়েছে, রিপিং করা হয়েছে। আমরা বারবার রিমান্ড কেটেছি। 1 দিনের 2 দিনের রিমান্ডে জায়গায় আমাদের 3 দিন রাখা হয়েছে। আমরা সেই জেল জুলুম উপেক্ষা করে আমরা ছিলাম। এরপরে আমাদেরকে এই মামলায় আমাদেরকে বিভিন্ন মামলা আমাদেরকে সাজা দেওয়া হয়েছে। 3 বছরের সাজাপ্রাপ্ত ছিলাম। আমরা দেশের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, আমরা মানুষের মৌলিক চাহিদা নিশ্চিতের জন্য আন্দোলন করেছি, আমরা মানুষের বাক স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। এমন না বিষয়টা আমরা রাস্তায় গিয়ে সন্ত্রাস কার্যকলাপ বা আমরা কোনো সন্ত্রাসী নয়, আমরা সংগঠন নয়, আমরা একটি দেশের গণতান্ত্রিক আন্দোলনের সংগঠন, যেই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। শুধু তাই নয়, ছাত্র জনতার অভ্যুত্থানে যখন 5 আগস্ট সারা দেশে চলছে কারফিউ, তখন শাহবাগে সকালে প্রথম কারফিউ ভেঙে আন্দোলন চাঙ্গা করার দাবি যুবদল নেতা ইমনের। এছাড়াও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সাহসিকতার সাথে সফল করেন এই ছাত্রনেতা, আর এতে কাল হয় তার। সকাল 4 তারিখে যখন আমরা সকাল কারফিউ ভেঙে নামবো, আমাদের সকালবেলা আমাদের সারা রাত ঘুম নেই। আমরা প্রত্যেক নেতাকর্মী, আমাদের ছোট ভাইদেরকে নির্দেশনা দেওয়া, আমরা শাহবাগ কেন্দ্রিক আমরা নেমে পড়বো। 8:30 বাজে আমি পিজি হাসপাতালের ঠিক পেছনের গেট থেকে, আমার ছোট ভাইরা তখন শাহবাগের কাকরাই মৎস্যভবন থেকে এদিক থেকে আমরা সবাই মার্চ করি একসাথে। এরপরে ওখানে আমাদের অবস্থান করি কারফিউ ভাঙে। তারপরে অনেক সময় মুহুর্মুহু গুলি পেয়েছি। অনেকের আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে আমরা ওখানে প্রতিহত করেছি। আমাদের ছাত্রদলের ভাইরা পিজি হাসপাতালের ভেতর থেকে ভোরবেলা আমাদের নির্দেশনা দিয়েছেন, সেই করেছেন। আমরা দীর্ঘ সময় সেখানে অবস্থান নিয়েছি। শিক্ষকরা এসেছেন, সমাজ কর্মীরা এসেছেন, সবাই এসেছেন। আমরা তাদেরকে নিয়ে আমরা রাজপথে নেমে গিয়েছি। এরপর আমরা জানতে পারলাম দীর্ঘ 16 বছরের বঞ্চনা, যে ফ্যাসিস্ট, যারা দীর্ঘদিন যেই ফ্যাসিস্ট তার ক্ষমতা ধরে রেখেছিল, তা শুনতে পেরে সে পলায়ন করে পালিয়ে যায়। মানে ইতিহাসের একটা নেককারজনের ইতিহাস সৃষ্টি হয়। দীর্ঘ 17 বছর যিনি এই ক্ষমতা ধরে রেখেছিলেন, আজকে তাকে দেশ থেকে পলায়ন করতে হয়েছে। শেষমেশ রাজনীতিতে আর এই সাহসিকতার গল্পে যেন আজও সেই সুর, যে সুরে তার জন্য নির্যাতিত হয়েছে তার পুরো পরিবার। ক্যাঙ্গারু কোর্ট যদি আমরা বলি, বিভিন্ন ভাষায় যদি আমরা বলি, ফ্যাসিস্ট কোর্ট বলি, এই কোর্টে আমাদেরকে 3 বছরের সাজা দিয়েছে। সেই সাজা নিয়ে আমরা জেলখানায় গিয়েছি। সেখানে গিয়ে আমি সশ্রম নির্যাতনের শিকার হয়ে সশ্রম কারাগারী হিসাবে গিয়ে আমি জেলখানায় গিয়েছি। সেখানে গিয়ে আমি কারা শিক্ষক হিসেবে, আমরা সেখানকার যারা ছিলেন তাদেরকে আমরা কারা শিক্ষক হিসেবে শিক্ষা দিয়েছি। তো আমাদেরকে কারা শিক্ষক হিসেবে জেল সনদও দেওয়া হয়েছে। আপনি দেখেছেন, জেল সনদ আমি পেয়েছি কারা শিক্ষক হিসেবে। সেখান থেকে বের হয়েছি। কখনো তারপর আমার স্ত্রীও একজন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত আছে।
তাকে বিভিন্নভাবে আমাকে খোঁজ করার জন্য আমাদের বাসায় বারবার অনবরত গিয়েছে, যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। কখনো আমরা বাসায় ঠিক মতো থাকতে পারিনি। আমার স্ত্রীকে ডিবি পুলিশ অফিসে নিয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ করেছে, তারপর থানা অফিসে নিয়ে গেছে, তার যেখানে প্রতিষ্ঠান সেখানে পুলিশ গিয়ে হ্যারাসমেন্ট করেছে। আমি একটি রাজনৈতিক দল, সেটা আমার পরিবারও সাফার করেছে। আপনি মনে করেন একটা শিক্ষক তার প্রতিষ্ঠানে যে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে সামাজিকভাবে কতটুকু হেয় প্রতিপন্ন হয়, সামাজিকভাবে কিন্তু অনেক ধরনের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হতে হয়েছে, তারপরও সেগুলো ফেস করেছে। আমি রাজনীতি করে দেখে বারবার ফোনে আমাদের স্ত্রীকে বলা হয়েছে যে রাজনীতি যাতে না করে, স্ত্রী সন্তানদের উপরে প্রভাব আসতে পারে। আমি কখন স্কুল থেকে আমি আমার সন্তানদেরকে নিয়ে আসতে পারতাম না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।